হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জানি না ব্লগ তোমাদের কেমন লাগছে, বাট অ্যাকচুয়ালি আই এম এনজয়িং ইট। আমি ভীষণ এনজয় করছি, বিশেষ করে আজকের পর্বটা আমার কাছে খুবই স্পেশাল লেগেছে। আর সত্যি বলতে আমাদের আশানুরূপ সারাও এসেছে। এত বড় চ্যানেল কিন্তু আমাদের প্রত্যাশা অনেক কম থাকে অলওয়েজ। আমরা 50,000 ভিউতেই অলওয়েজ খুশি থাকি। তো 50,000 ভিউয়ের যে টার্গেটটা আমি করেছিলাম সেটা ম্যাচ হয়েছে, একদিনে 50,000 ভিউ আসছে, তো আমি খুশি। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। তবে তার আগে একেবারে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবে, এবং তোমরা জানো কি করতে হবে। আমি বারবার এক কথা রিপিট করতে পারবো না। তোমরা বিজ্ঞাপনের নাম শুনে যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখান থেকে ডোরাশনে ক্লিক করে চলে যাবে। সবচেয়ে বেটার হয় এটাই, কারণ আমি যদি বারবার এই সব কথাগুলো রিপিট করি, এগুলো হয় কি আরো অনেক ইউটিউবার আছে, তারা করে কি এগুলো ডাইরেক্ট মনে করো সব অ্যাডভার্টাইজারদের দিয়ে দেয়, যার ফলে যেটা হয় আমি সমস্যায় পড়ে যাই। তো আমি অ্যাডভার্টাইজিং প্লে করে দিচ্ছি, বাট তোমরা কিন্তু খবরদার অবশ্যই সাবধানে থাকবে। তো বিজ্ঞাপন প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যাই হোক, গত পর আমরা দেখেছিলাম যে টিম জেড, মানে টিম জেড তো আমাদের টিম, ইশাকির টিম। তো টিম জেড এর সাথে টিম এক্স এর যে খেলা হয়, সেখানে 5-1 গোলে কিন্তু আমাদের টিম জেড হেরেছে। আবারও আমি বলছি, বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা যেরকম অনেক দল থাকে, মনে করো এই সিরিজটা তো এরকম বেশ কিছু দল রয়েছে, 5টা দল। কিন্তু এখানে আমাদের টিম হচ্ছে কোন টিম? টিম জেড। আমরা কার ফ্যান? ইসাকির ফ্যান, এবং ভবিষ্যতে আর ওরকম অনেকের ফ্যান হব। তবে সময় বলে দেবে সিরিজটা কোন দিকে নিবে, আর কার কার ফ্যান হবো, কোন টিমের পরে ভবিষ্যতে গিয়ে ফ্যান হবে, এটা সময় বলে দিবে আর কি। তো যাই হোক, টিম এক্স এর কাছে কুত্তা পিটানি খাওয়ার পরে, মানে 5-1 গোলে ধ্বংস হওয়ার পরে, ওরা ইগোর কাছ থেকে জানতে পেরেছিল যে ওদের স্কিল ডেভেলপমেন্টের উপর অনেক ফোকাস করতে হবে, এবং এখানে স্কিলকে অস্ত্রের সাথে তুলনা করা হয়েছিল। আর যে 5টা স্কিলের কথা বলা হয়েছিল, ওগুলো লাস্টের পর্বের লাস্টে তোমরা অবশ্যই দেখেছো। তো এই এপিসোডের শুরুতে সকল প্লেয়াররা নিজেদের মতো ঠিক করে নেয় যে তারা কে কোন স্কিল ডেভেলপমেন্ট করবে। অ্যাকচুয়ালি একজন প্লেয়ারের পক্ষে সবগুলো স্কিল তো ডেভেলপমেন্ট করা পসিবল না। তো তোমাদের সুবিধার্থে আবার আমি স্কিলগুলোর নাম বলে দিচ্ছি। স্কিলগুলো হচ্ছে ড্রিবলিং মানে হচ্ছে ওই যে বল কাটাকাটি করা, হেডার মানে হচ্ছে ওই যে মাথায় হেড মারা, ফ্রি কিক মানে জানোই তোমরা, পেনাল্টি হলে যে কিকটা মারে ওটাকে ফ্রি কিক বলে, আরেকটা হচ্ছে স্পিড, আর হচ্ছে টেকনিক। তো এখানে থাকা মোট 5টা স্কিলের মধ্যে বাচিরা ঠিক করে সে ড্রিবলিং এক্সপার্ট হবে, মানে কাটাকাটি। তার এটার প্রমাণ আমরা গত পর্বে পেয়েছি। বাচিরা বল কাটিয়ে অনেকের কাছ থেকে সামনে গিয়ে নিয়ে গিয়েছিল। আর তারপরে এক এক করে সেখানে থাকা সকল প্লেয়াররাই নিজেদের পছন্দ মতো একটা করে স্কিল সিলেক্ট করতে থাকে, যেটাতে তারা এক্সপার্ট হবে। এবং সবার নিজেদের পছন্দ মতো স্কিল সিলেক্ট করার জন্য এবার ইসাকির স্কিল সিলেক্ট করার পালা আসে। কিন্তু ইসাকি তখন বলে, সত্যি বলতে আমার তো কোনো ধারণাই নেই যে আমার কোন স্কিল ডেভেলপ করা উচিত। আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি কোনটাই ভালো করতে পারবো। তো ইসাকির মুখে এমন কথা শুনে সেখানে সবাই হাসতে শুরু করে, মানে একটু মনে করো কি বলবো, টিটকারি হাসি। মানে শালারা 5-1 গোলে হারলো, তারপরে ওদের ভেতরে এখনো টিম কম্বিনেশন মানে মায়া মমতা জন্মায় না, ব্যাপারটা কষ্টকর। তো এরপর তারা চিন্তা করে, ইগো তাদেরকে বলেছিল যে কোনো একটা স্কিলে মাস্টার হতে হবে, এবং তোমার টিমে যদি এরকম অনেকগুলো মাস্টার থাকে প্রত্যেকটা স্কিলের, তাহলে অটোমেটিক্যালি পুরো টিমটাই মাস্টার হয়ে যায়। কিন্তু সেখানে থাকে একজন প্লেয়ার বলে ওঠে, ধরো আমরা সবাই প্রত্যেকের স্কিলে মাস্টার হয়ে গেলাম, যার যার স্কিলে, কিন্তু আমাদের মতো যদি টিম কম্বিনেশন না থাকে, আমরা যে টিম হিসেবে যদি না খেলি, তাহলে আমরা ম্যাচ কোনোভাবে জিততে পারবো না। তো এই কথা শুনে একজন প্লেয়ার বলে, এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে। এই প্লেয়ারটা হচ্ছে ওই যে বড় চুলালা প্লেয়ারটা, তো এটার সাহায্যে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। তো এরপর সিন প্লেগ্রাউন্ডে শিফট হয়, সবাই মিলে তারা প্র্যাকটিসে নেমে গিয়েছে। তো এখানে আমাদের দেখানো হয় যে তারা ধীরে ধীরে অ্যাকচুয়ালি টিম কম্বিনেশন হিসেবে গড়ে উঠছে, মানে তাদের টিমের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। তো ইসাকি তখন চিন্তা করে, এখন তো ওদের বোঝা উচিত যে আমাদের মধ্যে যদি টিম কম্বিনেশন না থাকে, আমরা এর পরের ম্যাচটা হেরে যাবো, আর পরের ম্যাচ হেরে গেলে আমরা ব্লুলক থেকে বাদ হয়ে যাব। তো আমাদের এখন নিজস্ব স্বার্থ নয়, এজ এ টিম আমাদের খেলতে হবে। তো এরপর সিন আবারও শিফট হয়, আর আমাদের ডাইনিং হলের দৃশ্য দেখানো হয়। আর বরাবরের মতো ইসাকির র্যাঙ্ক অনেক কম হওয়ার কারণে তাকে ভালো খাবার দেওয়া হয় না, ডাইল ভাত দেওয়া হয়। তো ইসাকি যখন খাবার খেতে লাগে, তখনই সেখানে কুনিগামি আসে। আর এই কুনিগামি কিন্তু গত পর্বে গোল দিয়েছিল ইসাকির সহায়তায়। তো কুনিগামি এসে ইসাকিকে থ্যাংক ইউ বলে, কিন্তু ইসাকি তখন জিজ্ঞাসা করে, তুমি আমাকে থ্যাংক ইউ দিচ্ছ কিসের জন্য? তো কুনিগামি তখন বলে, গত ম্যাচে তুমি আমাকে বল পাস দিয়েছিলে, আর এই কারণে আমি গোল দিতে পেরেছিলাম, আর গোল দিতে পারার কারণে আমার র্যাঙ্ক এখন বেড়ে গিয়েছে, আর র্যাঙ্ক বেড়ে যাওয়ার কারণে এখন আমি অনেক বাড়তি সুবিধা পাচ্ছি। তো এটা শুনে ইসাকিও খুশি হয়, মানে অ্যাকচুয়ালি আমাদের নায়ক ইসাকির মেন্টালিটি ভালো, আমার মতো তোমার মতো। তো যাই হোক, এরপর কুনিগামি সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু ইসাকি তখন কুনিগামিকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি ফুটবল কেন খেলো? কুনিগামি তখন বলে, আমি পৃথিবীর বেস্ট প্লেয়ার হতে চাই, আমি একজন বেস্ট স্ট্রাইকার হতে
হতে চাই, আমি ফুটবলকে ডমিনেট করতে চাই লাইক রোনাল্ডো মেসিদের মতো। এর জন্য যা কিছু করার প্রয়োজন আমি সেটাই করব, আর এই কারণে আমি আমার স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি ফোকাস করব। তো ইসাকি তখন চিন্তায় পড়ে যায় যে প্রত্যেকটা প্লেয়ারেরই কোনো না কোনো মোটিভ বা স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করছে, কিন্তু এখনো পর্যন্ত ইসাকি নিজের স্কিল কি সেটাই সিলেক্ট করতে পারেনি। তো যাই হোক, এরপর কুনিগামি করে কি তার খাবার নিয়ে আসে, আর এখানে লক্ষ্য তুমি তোমার নাম্বার দিলে তোমার খাবার অটোমেটিক এখানে চলে আসবে তোমার পয়েন্ট অনুযায়ী। তো এখানে কুনিগামিকে বিফ স্টেক বা গরুর মাংসের টুকরা দেওয়া হয়েছে, যেটা দেখে ইসাকি অনেক বেশি অবাক হয়ে যায় যে এত ভালো খাবার দেওয়া হয়েছে ওরে। আর এখানে একটা মজার কথা বলি, এরকম একটা বিফ স্টেক কিন্তু $7 থেকে $700 পর্যন্ত হয়ে থাকে গরু ভেদে, মানে 70,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এরকম একটা বিফ স্টেক। অ্যাকচুয়ালি নাম কুনিগামি না, কুনিগানি। তো কুনিগানি তখন ইসাকিকে বলে তুমি কি এখান থেকে খেতে চাও? ইসাকি তখন কিছু বলে না এবং ও বুঝতে পারছিল না কুনিগামিকে এত ভালো খাবার কেন দেওয়া হয়েছে। তো কুনিগামি তখন বলে দেখো, গত ম্যাচে আমি একটা গোল করেছি এবং প্রত্যেকটা ম্যাচে যে গোল করবে তাকে আলাদা করে খাবার দেওয়া হবে, স্পেশাল খাবার। আর এরপর কুনিগামি করে কি ইসাকিকে অবাক করে দিয়ে সেই স্টেকটা অর্ধেক ভাগ করে ইসাকিকে দেয়। ইসাকি তখন জিজ্ঞেস করে তুমি আমার সাথে খাবার শেয়ার কেন করছো? কুনিগামি তখন বলে দেখো, গত ম্যাচে আমি গোল করতে পেরেছি সেটা শুধুমাত্র তোমার জন্য, তুমি যদি আমাকে বল পাস না দিতে আমি কখনোই গোল করতে পারতাম না, আর যেহেতু আমি তোমার জন্য গোল করতে পেরেছি তো এই জন্য আমার এই খাবারের অর্ধেক তুমি ডিজার্ভ করো। খুব ভালো একটা ব্যাপার কুনিগামি, উই আর প্রাউড অফ ইউ। যাই হোক, এরপর কুনিগামি ইসাকিকে জিজ্ঞাসা করে তুমি ওই ম্যাচে কেন আমাকে বল পাস দিয়েছিলে? ওখানে তো রাইসিও ছিল, তুমি ওকেও বল পাস দিতে পারতে, কিন্তু আমাকে কেন দিলে? তো ইসাকি তখন বলে আমার টার্গেট ছিল গোল করা, সেটা যেভাবে হোক না কেন একটা গোল করতেই হতো। আমি নিজেই গোল করতে চেয়েছিলাম কিন্তু আমার সামনে তখন 12 চলে এসেছিল, 12 বা বড় ওই যে ওই দলের প্লেয়ারটা। তাও আমার কাছে তখন 5-10 আর কোনো উপায় ছিল না, আর আমি তোমার কাছ থেকে গোলের গন্ধ পাচ্ছিলাম। তাছাড়া আমি ট্রেনিং এ দেখেছিলাম তোমার পায়ে শুটিং ফোর্সটা অনেক বেশি, মানে ওর পায়ে যে কিক মারে সেই কিকের পাওয়ারটা অনেক বেশি, তো এর জন্যই আমি তোমাকে বল পাস দিয়েছিলাম। তো কুনিগামি তখন বলে তার মানে তুমি আমার উপর গোলের গন্ধ পেয়েছিলে, রাইট? তো এটাই তোমার অস্ত্র, এটাই তোমার স্পেশাল স্কিল, আর এই স্কিলটাকে তুমি কাজে লাগাও, কারণ তুমি খুব অল্প সময়ের মধ্যে পুরো মাঠকে অ্যানালাইসিস করতে পারো এবং সেকেন্ডের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারো। তো এটাই তোমার গোলের গন্ধ, এটাই তোমার স্কিল, এটাই তুমি ডেভেলপ করো এবং টিমকে লিড দাও। তো এরপর আবার সিন প্লেগ্রাউন্ডে শিফট হয়, সবাই ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল পরবর্তী ম্যাচে। তো এবারকার ম্যাচটা হতে যাচ্ছে টিম ওয়াই ভার্সেস টিম জেড, কিন্তু এখানে লক্ষ্য এই ওয়াই টিমও তাদের আগের যে ম্যাচটা সেটা খুব খারাপভাবে হেরে এসেছে, আর এটা ওদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে ওরাও ওই ম্যাচটা নিয়ে অত বেশি সিরিয়াস, মানে ওদের মধ্যে টিম কম্বিনেশন ছিল না, ওই জন্য ওরাও ম্যাচটা হেরেছে এবং ওরাও প্ল্যানিং করে এবার এসেছে। আর এরপর দেখা যায় টিম জেড এর সকল প্লেয়াররা মিলে এই ম্যাচটা নিয়ে প্ল্যান করছে কিভাবে এই ম্যাচটা খেলবে, মানে আগের চেয়ে একটু উন্নতি ওদের হয়েছে, ওরা অন্তত 11 জন এক জায়গায় হয়। তো ওদের প্ল্যান ছিল ওদের টিমে থাকা প্রত্যেকেই প্রথম 8 মিনিট অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলবে, এছাড়াও প্রত্যেকটা প্লেয়ারকে স্ট্রাইকার হিসেবে চান্স দেওয়া হবে। মানে আমি বিষয়টা বুঝি বলি, ধরো মিডফিল্ডে যারা থাকে, মিডফিল্ডের মধ্যে অনেকে থাকতে পারে ভালো স্ট্রাইকিং স্কিল রয়েছে, এর জন্য তাদেরকেও সুযোগ দেওয়া হবে, বা ডিফেন্সে যে রয়েছে তাদেরকেও ঘুরিয়ে ফিরে সুযোগ দেওয়া হবে যাতে ওরাও স্ট্রাইকে গিয়ে চান্স নিতে পারে, মানে যে কোনো ভাবে ওরা ফার্স্ট গোলটা পারফর্ম করতে চায় এবং প্রতি 8 মিনিট পর পর তারা নিজেদের পজিশন পাল্টাবে যাতে সবাই তার সেরাটা দিতে পারে এবং অপোনেন্ট টিম যেন কোনোভাবেই ওদের মুভমেন্ট প্রেডিক্ট করতে না পারে ওরা কি করতে চলেছে। তো ম্যাচ শুরু হওয়ার পরে দেখা যায় ম্যাচের মধ্যে ইসাকি খুব সহজেই পুরো মাঠের পরিস্থিতিকে অ্যানালাইসিস করতে পারছে এবং সে দেখতে পাচ্ছিল যে মাঠের কোথায় কোন প্লেয়াররা কিভাবে মুভমেন্ট করছে এবং ম্যাচের শুরুতে বল বাচিরার কাছে ছিল, তো বাচিরার ওয়েপন ছিল হচ্ছে ড্রিবলিং করা, মানে কাটিয়ে সামনে নিয়ে যাওয়া। তো বাচিরা করে কি বল নিয়ে ড্রিবলিং করে সবাইকে কাটিয়ে সামনের দিকে যেতে থাকে, আর তখনই সে লক্ষ্য করে তার সামনে কয়েকজন প্লেয়ার একসাথে আসছে। তো সে যখন ওদের উপর ফোকাস করে তখনই পেছন থেকে আরেকজন প্লেয়ার করে কি বাচিরাকে ট্র্যাকেল দিয়ে মানে ধাক্কা দেখি করে বল নেওয়ার চেষ্টা করে, তবে তারপরে বাচিরা কোনোভাবে বলটার কাছ থেকে বাঁচিয়ে রাখে। আর এদিকে ইসাকি দেই সবকিছু অ্যানালাইসিস করছিল এবং নিজের মধ্যে একটা ম্যাপ মাথায় নিয়ে নেয়, আর তারপর বাচিরা করে কি কুনিগামিকে বল পাস দেয়, আর কুনিগামির ওয়েপন ছিল হচ্ছে বল শুট করা। ওয়েপন মানে তো জানোই স্কিল, মানে বারবার ওয়েপন আর স্কিল বলাটা একটু গ্যাঞ্জাম লাগছে হয়তো তোমাদের কাছে, বাট আমরা যখন ওয়েপন বলবো কারো কোনো স্পেশাল ওয়েপন, এটার মানে হচ্ছে ওটা ওর স্কিল। তো সহজভাবে বলতে গেলে কে কোনটাই ভালো এটা এখানে বোঝানো হয়েছে আর কি। ধরো তুমি খুব ভালো শুট করতে পারো আবার খুব ভালো বল ঠেকাতেও পারো, তো এর মানে হচ্ছে তোমার মেন অস্ত্র হচ্ছে শুট করা এবং ডিফেন্ড করা তোমার বাড়তি আরেকটা অস্ত্র বলতে পারো। তো যাই হোক, কুনিগামির শুট অনেক বেশি পাওয়ারফুল ছিল, তো কুনিগামি বল নিয়ে কোনোভাবে ডি বক্সের কাছে চলে আসে, আর ডি বক্সের কাছে সে তার সমস্ত পাওয়ার দিয়ে বলে শুট করে, কিন্তু টিম ওয়াই এর ডিফেন্স অনেক হার্ড ছিল, তারা আগে থেকেই হোমওয়ার্ক করে এসেছে, এ কারণে তারা খুব সহজেই বলটা আউটস্ট্যান্ডিং ভাবে থামিয়ে দেয়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তো ইসাকি তখন টিম ওয়াই এর একটা প্লেয়ারকে দেখে যার নাম হচ্ছে ওহকাওয়া, শালার নামে তো কঠিন জ্ঞান। তো যাই হোক, সেই নাকি টিম ওয়াই এর সবচেয়ে ভালো প্লেয়ার, কিন্তু ওকে দেখে ইসাকির অনেক উইয়ার্ড লাগে, মানে অদ্ভুত লাগে। সে বল নেওয়ার কোনো চেষ্টাই করছে না, কোনো অ্যাটাকও করছে না, কোনো ডিফেন্সও করছে না, লাগে যেন গা বাঁচিয়ে খেলছে, মাঠের মধ্যে জাস্ট চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, এরপর আবারও কুনিগামের কাছে বল আসে এবং কুনিগামি আবারও গোল করার জন্য শুট করে, কিন্তু টিম ওয়াই ডিফেন্ডাররা এবারও বল আটকে দেয়। তো এবার বল চলে যায় হচ্ছে টিম ওয়াইয়ের একজন প্লেয়ারের কাছে যার নাম ছিল হচ্ছে নিকো, 7 নম্বর প্লেয়ার। তো নিকো খুব উইয়ার্ড একটা প্লেয়ার, চুলমুলদের চোখ ঢাকা দেখতে পাচ্ছ, আমি কনফিউজড চোখ দিয়ে দেখে কিভাবে। তো যাই হোক, নিকো বল বের করে কি টিম
জেড এর ডি বক্সের দিকে শুট করে দেয়। আর অকুয়া কিন্তু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু বলটার দেখেই সে দৌড়াতে শুরু করে এবং অকুয়া করে কি মানে দেখে মনে হয় এরকম একটা সুযোগই ছিল। তো অকুয়া বল নিয়ে একদম গোলকিপারের সামনে চলে আসে। আর যেহেতু অলরেডি সকল ডিফেন্ডার বার করে এসেছে, তো কোনো ডিফেন্ডার এখানে ছিল না, অকুয়া খুব সহজেই গোল করে দেয়। তো এভাবেই মাত্র এক প্রচেষ্টায় টিম ওয়াই টিম জেড এর কাছ থেকে এক গোলে এগিয়ে যায়। তো ইসাকি এটা দেখে পাগল হয়েছে, ভাবতে থাকে এভাবে ম্যাচ খেলতে থাকলে তো আমরা হেরে যাব, কারণ টিম ওয়াই এর কাছে একটা প্রপার প্ল্যান রয়েছে। সেই প্ল্যান অনুযায়ী খেলছে, যেভাবেই হোক ওদের প্ল্যানটা আমাদের নষ্ট করে দিতে হবে, ওদের কম্বিনেশনটা ভেঙে দিতে হবে। তো এরপরে সেই ম্যাচের হাফ টাইম শুরু হয়। মানে তোমরা তো জানো 45 মিনিটের ম্যাচ হয়, তার মানে অর্ধেক মিনিট আর কি হাফ টাইম। তো ড্রেসিং রুমে সবাই আলোচনা করতে থাকে কিভাবে এই ম্যাচটা তারা জিততে পারবে। তো এখানে আমাদের টিম জেড এর যে সমস্যা সেটা হচ্ছে ওরা যখন পারে না তখন ওদের সংসারে অশান্তি লেগে যায়, নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। এবং এটা খুবই কমন একটা জিনিস, তুমি ভলিবল খেলতে যাও বা যে কোনো খেলা খেলতে যাও, যদি পারফরমেন্স খারাপ হতে থাকে তখন দেখা যাবে নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, খুব কমন একটা জিনিস। তো ওরা যখন ঝগড়া শুরু করে দেয় তখনও আবার সেই প্লেয়ারটা আসে যেটা চুল বরাবর এর আগে প্ল্যান করেছিল, বলে নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই, আমাদের প্রথম প্ল্যান কাজ করেনি, কিন্তু এখন আমাদের কাছে হাফ টাইম সময় রয়েছে, গোল মাত্র একটা খেয়েছি, তো আমাদের এই সময়ের মধ্যে নতুন করে একটা প্ল্যান তৈরি করতে হবে এবং অ্যাগ্রেসিভ একটা গেম প্লে করতে হবে। এবং এখন যদি আমরা অ্যাটাক মোডে খেলি তাহলে আমরা টিম ওয়াইয়ের যে ডিফেন্স রয়েছে, শক্তিশালী ডিফেন্স, ওদেরকে বাইপাস করে গোল দিতে পারবো। তো এটা শুনে সবাই সেখানে রাজি হয়ে যায় নতুন প্ল্যানে। এরপর হাফ টাইম শেষ হয়ে যায়, সবাই আবারও মাঠে ব্যাক করে। আর ম্যাচ শুরু হওয়ার পরে দেখা যায় টিম ওয়াই প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন আরো বেশি ভালো হয়েছে এবং নিজেরাই নিজেদের সাথে পাস দিয়ে খেলতে থাকে। মানে ওরা জাস্ট কি করে, এখানে বল নিয়ে কোনো টান দেয় না, খাড়া টান দেয় না, কোনো অ্যাটাক করে না, জাস্ট বল পাস নিতে থাকে এবং করে কি টিম জেড এর যে প্লেয়ার রয়েছে ওদেরকে মনে করো যে দৌড়ানোর মধ্যে রাখে, যাতে টিম জেড মানে আমরা যে টিমের সাপোর্ট করছি ইসাকির টিম, সেই টিম যাতে তা দ্রুত হত হয়ে যায়, মানে খাঁটি বাংলায় হত বলে কিন্তু শুদ্ধ ভাষায় যেন কি বলে আমি ভুলে গেছি, হয়রান হয়ে যায় আর কি। তো টিম জেড এর প্লেয়াররা অনেক চেষ্টা করছে ওদের কাছ থেকে বল নেওয়ার জন্য, কিন্তু দেখে মনে হচ্ছে ওয়াই টিমের লোকেরা ওদের সাথে খেলা করছে। তবে তারপরেও ফাইনালে ওরা বল নিতে পারে টিম জেড এর প্লেয়ার এবং বারবার নিজেদের স্ট্রাইকার চেঞ্জ করে, যে প্রতি 8 মিনিট পর পর চেঞ্জ করবে, তবে তারপরেও ওরা কোনো বল দিতে পারে না। তো এইভাবে স্ট্রাইকার চেঞ্জ করতে করতে এবার স্ট্রাইকিং পজিশনে আসে হচ্ছে গাগামারু। একে আমাদের আজকে ইন্ট্রোডিউস করা হলো আর কি, আগেও ছিল কিন্তু আজকে আমাদের ভালো মতো ইন্ট্রোডিউস করা হলো। তো গাগামারুর মেন পাওয়ার ছিল সে অনেক ভালো হেড মারতে পারতো। তো গাগামারু করে ওদের কাছ থেকে বল নিয়ে ইসাগিকে পাস দেয়। তো ইসাগি আর গাগামারু কিন্তু আগে প্ল্যান করে এসেছে। তো গাগামারুর প্ল্যান অনুযায়ী ইসাগি যদি বল একদম গোল পোস্টের কাছে পাস দিতে পারে তাহলে গাগামারু খুব সহজে হেড দিয়ে গোল করতে পারবে। তো ইসাগি এমনটাই করে, কিন্তু ইসাগি যখন পাসটা দিয়েছিল বলটা একটু বেশি সামনে চলে যায়, মানে একেবারে গাণিতিক ভাবে সঠিক হয় না, যে কারণে গাগামারু হেড তো মারে কিন্তু সেটা অল্প টাচ লাগে, সেরকম ইফেক্টিভ টাচ হয় না। তো এই কারণে টিম ওয়াইয়ের গোলকিপার সেই বলটাকে মনে করো খুব সহজেই থামিয়ে দেয়। তবে তারপরে ইসাকি অনেক খুশি ছিল যে ওদের প্ল্যান কাজ করেছে, আর একটু ভালোভাবে করলে গোলটা হয়ে যেত এবং ইসাকি শিওর হয়ে যায় পরেরটা আমরা গোল দিতে পারবো, এই প্ল্যানে আমরা কাজ করবো। কিন্তু তখনই ইসাকি একটা অদ্ভুত কিছু অনুভব করে, আবার ওদিকে গোলের কারণে ইসাকিরা একটা কর্নার পেয়েছে। তো এই শুটটা করবে হচ্ছে বাচিরা। তো বাচিরা যখন বল শুট করে ইসাকি তখন করে কি প্রতিপক্ষের গোল পোস্টের দিকে না গিয়ে ও উল্টো দিকে ওদের গোল পোস্টের দিকে দৌড়াতে থাকে। তো অ্যাকচুয়ালি ইসাকির মাথায় কি, ইসাকি এখানে ভাবছিল, আমি ভাবছিলাম যে টিম ওয়াইয়ের সবচেয়ে সেরা প্লেয়ার হচ্ছে ওকাওয়া, ওই হয়তো গোল করবে, আমাদের ওকাওয়াকে আটকাতে হবে। কিন্তু আসলে ওকাওয়া এখানে যেটা করছে ও বলে নিচ্ছে না, ও করছে কি উল্টো সুযোগের সন্ধানে থাকছে আর ওকে পাস দিচ্ছে হচ্ছে নিকো টাইম মতো। তো আমাদের নিকোকে আটকাতে হবে। তো ইসাকি করে উল্টো নিকোর কাছে পৌঁছে যায়। আর বাচিরা শুট করার পরে দেখা যায় টিম ওয়াইয়ের যে ডিফেন্স ছিল তারা বলটাকে আটকিয়ে মিডফিল্ডে আবার পাঠিয়ে দেয়, মানে মাঝমাঠে পাঠিয়ে দেয়। তো মিডফিল্ডে তখন নিকো বলটা নেওয়ার চেষ্টা করে, বাট আমাদের ইসাকি তো আগে থেকে এটা প্ল্যান করে রেখেছিল যে ওরা নিকোর কাছে বল দেবে, নিকো বল দেবে ওকাওয়াকে, তারপর উল্টো আমাদের গোল ঢুকিয়ে দেবে। তো এই জন্য ইসাকি করে কি প্ল্যান মাফিক এসে নিকো রিসিভ করার আগে ও বলটা রিসিভ করে নেয় এবং ইসাকি তখন বুঝতে পারে এবারই লাস্ট চান্স, ওরা প্রস্তুত রয়েছে, এই সুযোগে আমাদের গোল করতে হবে। তো ইসাকি তখন বল শুট করে, তবে বলের ডিরেকশন গোল পোস্টের বার থেকে একটু অন্যদিকে ছিল, মানে গোল পোস্টের বাইরে ছিল, কিন্তু তখনই সেখানে গাগামারু চলে আসে এবং একটা অসাধারণ হেড মেরে দেয় এবং এর ফলে যেটা হয় অসাধারণ একটা গোল হয়। কিন্তু একটা প্রবলেম হয়, গাগামারু গিয়ে গোল পোস্টের সাথে একটা বাড়ি খায়, ও ব্যথাও পায়, কিন্তু টিম একটা গোল করেছে, এটার আনন্দের কাছে এই ব্যথা কিছুই নয়। তো এরপর আমরা দেখি দুই টিমে এক এক গোলে মনে করো সমতা এনেছে এবং এই গোলটার জন্য টিম যেটা আবার ফিরে এসেছে তারা সেলিব্রেশন করছিল। আর এদিকে ইসাকির সামনে তখন নিকো আসে আর নিকো ইসাকিকে বলে, বাহ তুমি তাহলে অবশেষে আমাকে ধরেই ফেলেছো, আমাকে হারিয়ে দিলে, তবে তুমি যদি না থাকতে এবার এই গোলটা আমরাই তোমাদেরকে দিতাম এবং তোমাদেরকে একদম সহজে হারিয়ে দিতাম। আর ইসাকি তখন বলে, এখানে জেলাপাত্তি খেলতে আসিনি, এখানে ফুটবল খেলতে এসেছি, এই গেম আমরা জিততে এসেছি। আর নিকো তখন বলে, দেখো তোমার চোখ আর আমার চোখ একই, তুমি যা দেখতে পাও আমি ঠিক ওরকমই দেখতে পাই, কি কি করছে, কার কি প্ল্যান, এবং আমি নিশ্চিত এই ম্যাচটা আমি জিতবো এবং তোমার টিমকে কুত্তা হারান হারিয়ে দেবো এবং এই সম্পূর্ণ ম্যাচটা আমরা ডমিনেট করবো, আমরা কন্ট্রোল করবো এবং তোমরা এই ম্যাচে হেরে যাবে, কেন্দে কেন্দে মাঠ থেকে বেরিয়ে যাবে। তো এখানে মূলত আমার চোখ আর তোমার চোখ যে নিকো বললো, এখানে মূলত বোঝানো হয়েছে যে ইসাকি এবং নিকোর স্কিল একই, মানে তারা দুজনই খুব ভালো মাঠের পরিস্থিতি অ্যানালাইজ করতে পারে। তো এই থ্রেটের সাথে আজকের এই পর্বটা শেষ হয়ে যায়, তবে ম্যাচটা কিন্তু শেষ হয়নি, বুঝতে
বুঝতেই পারছো এই ম্যাচের আসল মজাটা আমরা কালকে পাবো। আজকেও কিন্তু যথেষ্ট মজা আমরা পেয়েছি ম্যাচে। আমাদের টিম জেড কি পারফরমেন্স করবে না করবে, হারবে না জিতবে না ড্র করবে, এটা আমরা কালকে জানতে পারবো। তো কালকের পর্বটাও খুব স্পেশাল এবং এই নিকো হারামজাদা ওর এত পাওয়ার আসে থেকে, এত কনফিডেন্স আসে থেকে, এটাও আমরা কালকে জানতে পারবো। এবং ওর কনফিডেন্স শেষ পর্যন্ত টিকে কিনা, কিংবা ইসাগিরা উল্টো ওদেরকে কেন্দে কেন্দে মাঠের বাইরে বের করে দেবে কিনা, সেটা কালকে আমরা জানতে পারবো। তো যাই হোক, আমি তো এনজয় করছি খুব ব্লু লক। তোমাদের কেমন লাগছে আমি জানি না। প্রত্যেকটা পর্ব ভাই সিরিয়াসলি ফিনিশিং এমন জায়গায় হয় মনে হয় পর্বটা এখনই দেখা দরকার, কিন্তু না, আমরা চাইলে একসাথে 2-3 পর্ব একদিনে দিতে পারবো। কিন্তু এমন যদি আমরা করি তাহলে কি হবে, মাত্র 12 দিনে এই ব্লু লকের মজাটা শেষ হয়ে যাবে। অলরেডি আমরা একটা ভুল করেছি হচ্ছে ডেথ নোটের সাথে। ডেথ নোটের 6টা পর্ব একসাথে দিয়ে আমরা 10 দিন আগেই ডেথ নোটের মজা শেষ করে দিয়েছি। তো সেই সেম মিস্টেকটা আমরা অন্তত এই মেন চ্যানেলে অন্তত র্যান্ডম অ্যানিমেশন আর করতে যাচ্ছি না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো এবং ব্লু লকের মজা নিতে থাকো। বিদায় নিচ্ছি আজকের মতো আমি।